পাপ্পা, তুমি কেন মামতে ভালোবাসো না? ছেলের গলায় আদো আদো বলে শুনে থামতে হলো রাহাতকে। সেই সাথে প্রশ্নটা কিছুটা অবাক করিয়েছে তাকে। ঘাড় ঘুরিয়ে ফ্লোরে বসে তার দিকে ছোট্ট ছোট্ট সমুদ্র নীল চক্ষু দুটি নিয়ে উৎসুক হয়ে তাকিয়ে থাকা বাচ্চাটাকে দেখলো। গম্ভীর থমথমে হয়ে থাকা রাহাতের মুখে কৌতূহল জমলো খানিক। মাথা হেলিয়ে রাহাত সমুদ্র নীল চোখের বাচ্চাটার মতো করে আগ্রহ প্রকাশ করে জানতে চাইলো, তোমার মাম্মামকে আমি ভালোবাসি না, এই কথা তোমাকে কে বলেছে গুল্লু? গুল্লু বসা থেকে উঠে দাঁড়ালো টলমলে পা দুটি নিয়ে। বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট কোমল বাচ্চাময় হাত দুটো বাড়িয়ে বাবার চাপদারি ভর্তি গালে হাত রেখে আদো স্বরে স্বর তুলে বলল, মাম বনেছে আমাতে, তুমি মামতে ভালোবাসো না পাপা? জিজ্ঞেস করার সময় দুদিকে মাথা নেড়েও জানতে চাইলো গুল্লু। রাহাত টেবিল হতে ল্যাপটপ সরিয়ে গুল্লুকে একটানে তুলে ল্যাপটপের জায়গায় বসিয়ে দিল। পরপর মাথা ঝুঁকিয়ে গুল্লুর ফোলা ফোলা রক্তিম গুল দুটোতে আলতো করে আদরে চুমু বসালো। ছেলেটা পুরাটাই মায়ের রং পেয়েছে, টোকা দিতেই রক্ত ঠিকরে যেত। রাহাত তাকে সামনে বসিয়ে বলল, তোমার মাম তোমাকে আর কি কি বলেছে গুল্লু? মাম বলেছে গুলুর নুন মাম আসিবে, মামকে গুলো বনে যাবে। তুমি বনে যাবে? মামকে বনে যাবে পাপা? নো পাপ্পা। বাবার কথা শুনে খিলখিল করে হেসে ফেলল গুল্লু। রাহাতের নাকে তার ছোট্ট বাচ্চাময় নাকটা ঘষে থোপস করে একটা চুমু বসিয়ে দিল লালা সহ। রাহাতকে কিছু সময় ভাবান্তর হতে দেখা গেল। চোখের পলক না ফেলে ছেলের দিকে চেয়ে রইল সে। মেয়েটা ফোনে বাচ্চাটাকেও এ ধরনের কথা বলেছে। কমন সেন্সের অভাব পড়েছে নাকি আজকাল তার। কিন্তু তিথি তো বড্ড বুঝদার আর জ্ঞানী মেয়ে। তিথি হলো সময়ে সময়ে অতিশয় শান্ত আর লাজুক একটা মেয়ে। তবে মাঝে মধ্যে কোনো কিছু নিয়ে রাহাতের উপর বিরক্ত হলে প্রচন্ড রাগী হয়ে ওঠে, অজগরের মতো ফসফস করে সারাক্ষণ। তখন রাহাত চাইলেও তার পাশ ঘেঁষতে পারে না, যতক্ষণ না তিথির রাগ গলে পানি হয়। আজ দুদিন হয়েছে তিথি নেই। কি ভয়ঙ্কর অভিমান তার! অভিমান নাকি অভিযোগ ঠিক কি তা বোঝা মুশকিল রাহাতের কাছে। ছোট্ট একটা 3 বছরের বাচ্চা বাবার কাছে গুছিয়ে দিয়ে বাপের বাড়ি উঠতে পারে কোনো জননী দিতে পেরেছে? 3 বছরের কোলের গুল্লুকে, যার মাকে ছাড়া চলে না, তাকে বাবার কাছে গচ্ছিত রেখে সংসার ধর্মের হাল ছেড়ে বাবার বাড়ি গিয়ে উঠেছে। কিন্তু তিথি তো এমন মেয়ে না, ছেলের জন্য জান দিতে দুবার ভাববে না যে সেটা তিথি। তবে এতটাই রাগ নাকি দৃঢ় অভিমান জমেছে তার উপর? তিথি ছাড়া রাহাত অচল, অথচ তিথিহীন আজ দুটো দিন কেটে যাচ্ছে রাহাতের। রাত হলে বুকের ভিতর খা হা খা করে। তিথিকে বুকে জড়িয়ে শান্তির ঘুম দিতে না পারে দীর্ঘশ্বাস কিভাবে পোড়ায় রাহাতকে, তা কি তিথি জানে না? হয়তো জানে বলেই এই দিকটাই কাজে লাগিয়েছে মেয়েটা। যাওয়ার সময় তিথি অবশ্য একটা ছোট্ট চিরকুট রেখে গিয়েছে বেড সাইড টেবিলের ল্যাম্প শেটের পাশেই। চিরকুটে তিথির ব্যস্ততম মেয়েলি হাতে লেখা ছিল, আমি তোমার সংসার ছাড়লাম রাহাত। তিথি তার সংসার ছেড়েছে। তুমি তোমার নতুন ভালোবাসা অর্থাৎ মেয়ে কলিগকে বিয়ে করে নিও। তারপর আমার গুল্লুকে একটা নতুন মা এনে দিও। যদিও জন্মদাত্রীর মতো দ্বিতীয় কেউ হতে পারে না, তবু এনে দিও। যেহেতু সে তোমার অব্যক্ত ভালোবাসা। গুল্লুকে আমার সাথে করে নিয়ে এলে তাকে নিয়ে যেতে তুমি ঠিকই আসবে আমার কাছে। তাই গুল্লুকে সাথে এনে বোকামি করিনি। ভালো থেকো অগ্রিম শুভকামনা তোমার নতুন সংসারের জন্য। তিথির সংসার আর তিথির থাকলো না। তিথি কিনা পুরনো খেলনার মতো ফেলনা হয়ে গিয়েছে। যাই হোক, শুভকামনা রইল। ইতি, গুল্লুর মা ওরফে তিথি নামক ফেলনা। চিঠিটাতে অভিমান স্পষ্ট ছিল, কে জানে লেখার সময় হতে পারে চোখের জলও গড়িয়েছিল। তিথি একটা শীতকাঁদুনি মেয়ে, এ নিয়ে তিথিকে বেশ উত্ত্যক্ত করে রাহাত। ভোরে ঘুম থেকে জেগে উঠে চিঠিটা নিয়ে গম্ভীর থমথমে মুখে বসেছিল রাহাত। অন্য রাতের চেয়ে সেদিন রাতে কেন তার ঘুম বেশি হলো বুঝতে পারেনি রাহাত। অন্য সময় হলে তিথি ঘুমের ঘরে একটু নড়াচড়া করলেই তার বুক হালকা হয়ে যেত। ঘুমের ঘোরেই মেয়েটাকে
শক্ত হাতে নিজের সাথে পেঁচিয়ে আবার ঘুমে তলিয়ে যেত। একপাশে অবশ্য আঁকড়ে ধরা গুল্লু আয়েশে ঘুমোতে বাবাকে জড়িয়েছে। তার সমস্যা হতো না কোনো রকম, সেদিকেও রাহাতের পূর্ণ খেয়াল থাকতো। তবে তিথি যে রাতে বাড়ি ছেড়েছিল সে রাতে কেন সে টের পায়নি কিছুই। অবশ্য তিথি নিজের সংসার ছেড়ে যে বাপের বাড়ি উঠেছে তা বলে যায়নি। পরের দিন সকালে সে নিজেই শ্বশুরের কাছে ফোন করে জানতে পেরেছে, যদিও তিথির যাওয়ার জন্য ওই এক বাপের বাড়ি ছাড়ার দ্বিতীয় কোনো জায়গা নেই। তিথি যাওয়ার পর থেকে রাহাত আর তার অফিসে যায়নি। একা বাচ্চাটাকে বাড়ি রেখে অফিস করতে পারার সুযোগ নেই তার। এর মাঝে তার কাছে অফিসে জ্যোতি নামের নতুন কর্মচারী মেয়েটির ফোন এসেছে 4 বার। রাহাত কেন অফিস যায়নি থেকে ধরে বিভিন্ন কাজের ছুতো দিয়ে কথা বলেছে 5 থেকে 7 মিনিট অবধি। রাহাত কোন রকম বিরক্তি ছাড়াই যা যা জানতে চেয়েছে উত্তর করেছে, অবশ্য তিথির ব্যাপারটা এড়িয়ে গিয়ে। রাহাতের কথা মতে যেহেতু চাকরিটা সে ছেড়ে দিবে 2 দিন পর, তাতে জ্যোতি নামক মেয়েটাকে কিছু বলে সিইও স্যার থেকে অভিযোগ আসার পথ না রাখাই ভালো এবং বুদ্ধিমানের কাজ। জ্যোতি রাহাতের অফিসের নতুন কর্মচারী, যার জন্য বাড়ি ছেড়েছে রাহাতের প্রিয়তম স্ত্রী তিথি। তিথি মেনে নিতে পারতো না কেন কোনো মেয়ে তার ব্যক্তিগত সুদর্শন পুরুষের সাথে ফোন আলাপে এত কথা বলুক, সে যতটা প্রয়োজনেই হোক না কেন। একটা দিক দিয়ে তিথি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে স্বামীকে নিয়ে। তারপরও তিথি এও বুঝতে পেরেছে জ্যোতি নামক রাহাতের অফিসের নতুন মেয়ে কলিগটা রাহাতকে বেশ পছন্দ করে। রাহাতেরও তা নিয়ে কোনরূপ মাথা ব্যথা নেই। তারপর থেকে রাহাতকে সে এক কথায় কাট কাট স্বরে বলে দিয়েছে এই মেয়ের সাথে কোনো রকম কথা বলা যাবে না। কিন্তু রাহাত তা না শুনে উল্টো তাকে বোঝানোর চেষ্টা চালালো। আর সেটাই তিথির রাগ তরতরিয়ে বাড়ার কারণ। রাহাত কেন মেয়েটার সাথে কথা অফ না করে উল্টো তাকে বোঝাতে আসবে। 1 সপ্তাহ 15 দিন চেষ্টা করার পরে যখন রাহাত হেসে উড়িয়ে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা চালিয়ে যেত, তখন তিথি কান্না চেপে রাগ আটকে বাড়ি ছাড়ার এই সিদ্ধান্তটা নিল হুট করেই। অফিসে রাহাতের কাজের ডেস্কের পাশে জ্যোতির ডেস্ক। নতুন যেহেতু সিইও স্যার রাহাতকে বলে রেখেছেন জ্যোতির কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যাতে সে ভালোভাবে বুঝিয়ে দেয়। জ্যোতিও পাশের ডেস্কের ছিমছাম গড়নের শান্ত মার্জিত পুরুষটাকে দেখে সেই সুযোগ লুফে নিল এক হাত এগিয়ে। কাজের বাহানায় রাহাতের ফোন নাম্বারটাও আয়ত্ত করে নিল। তারপর রাত দিন মিলে নিয়ম করে 2 বার কল দিবে অফিসের কাজ নিয়ে। জ্যোতি অবশ্য জানে না রাহাতের যে বউ ছাড়াও একটা 3 বছরের ফুটফুটে দুরান্ত বাচ্চা আছে। জানলে হয়তো এমন কিছুই হতো না তার দ্বারা। রাহাত একটা শ্বাস ফেলে উঠে পড়লো বসা থেকে। গুল্লু বাবার ঘাড়ে আরামে মাথা ফেলে ঘুমে তলিয়ে গেছে। রাত হলে গুল্লুর নিয়ম করে 2 বার ঘুম ভাঙে। বাচ্চাটা মাকে না পেয়ে চেঁচিয়ে কেঁদে বাড়ি মাথায় তোলে। তাকে শান্ত করিয়ে আবার ঘুম পাড়াতে বেশ বেগ পোহাতে হয় রাহাতকে। সে সময়টাতে তিথিকে তার কাছে খুব স্বার্থপর মনে হয়। রাত হলে সে নিজেও পড়ে বাচ্চাটাকেও পড়ায়। গুল্লুকে বিছানায় আলতো হাতে সন্নপনে শুইয়ে দিয়ে রাহাত মোবাইল ফোন হাতে নিল। এবার একটা বিহিত না করলে নয়, নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে কানে ধরলো। যান্ত্রিক স্বরে সশব্দে বেজে ওঠা ফোনটা পড়ে আছে টেবিলের উপর তিথির মাথার কাছেই। তিথি ঘুমোচ্ছে নিঃশব্দে। সে কবে যে মাথা থেকে ওড়না খসে পড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে তিথির খেয়াল নেই। চুলগুলো আলতো খোপা করে রাখা, টেবিলের সোজাসুজি খোলা হেকড়ি দিয়ে মৃদু বাতাস ঢুকে ঘরটাকে সতেজ করে দিচ্ছে। সেই মৃদু বাতাস গায়ে লেগে কবে যে তিথির চক্ষু দুটো মুদে এসেছে, তিথির সেদিকে ধ্যান মাত্র ছিল না। মোবাইলের আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ বাইরে থেকে একটা মহিলার কর্কশ গলা ভেসে এলো। তিথি, তিথি রে তিথি, মোবাইলটা যে কখন থেকে বেজে চলছে তুই কি কানে গোবর দিয়ে রেখেছিস? চিল্লাচিল্লি আর মোবাইলের কর্কশ আওয়াজে তিথির আরামের ঘুম হারাম হয়ে গেল মুহূর্তেই। বিরক্তিতে কপালে কয়েকটা ভাঁজ ফেলে ঘুম ঘুম চোখে আড়মোড়া ভাঙল সে। টেবিলের উপর তখনও সশব্দে মোবাইলটা বেজে চলছে বিরতিহীন ভাবে। তিথি হাতড়ে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখতেই এতক্ষণ ধরে শান্ত হয়ে থাকা মেজাজ রাগ গড়গড় করে বাড়ল তার।
সময় ব্যয় না করে রিসিভ করে কানে ধরতেই ওপাশ হতে রাহাতের শান্ত স্থির গলা ভেসে আসতে সময় লাগলো না। তিথি তিথি পাত্তা দিল না রাহাতের শান্ত স্থির ডাকটাকে। রাগে গজরাতে গজরাতে বলল, কেন কল দিয়েছো? তোমার আমাকে মুক্তি দিতে হবে না রাহাত, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। যাও সংসার করো তোমার মেয়ে কলিগের সাথে। আমি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করব না, যাতে তোমাকে কোনোরূপ ঝামেলায় জড়াতে না হয়। তিথির বলা শেষে ওপাশ হতে ততক্ষণাৎ কোনো জবাব এলো না। তিথি ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, তার চোখে মুখে উপচে পড়ছে কিছু একটার প্রবল আকাঙ্ক্ষা। কিছুক্ষণ পর রাহাতের গলা শোনা গেল, গুল্লুকে ছাড়া কিভাবে আছো তিথি? তোমার কি গুল্লুর কথা মনে পড়ে না? ও, এখন গুল্লুকেও সহ্য হচ্ছে না তোমার, ঠিক আছে। এক কাজ করো রাহাত, একটু কষ্ট করে গুল্লুকে আমার কাছে এনে দাও। পারবে না নতুন সংসারের জন্য এই একটু কষ্ট করতে? তিথি, আমি তোমার স্পর্শ ছাড়া রাতে ঘুমোতে পারছি না। রাহাতের গলাটা এবার বেশ অসহায় শোনালো। থমকালো তিথি, বুকের ভিতর কি যেন চেপে বসলো। শ্বাস আটকে গলা ব্যথা হয়ে আসছে। কষ্ট কি তার হয় না? তারও তো হয়। এই যে এখনো হচ্ছে, আসার পর থেকে ছটফট করছে তার বুকটা। সকালে কোলের বাচ্চাটার সাথে টুকটাক কথা অবশ্য বলেছে, কিন্তু তাতে কি আর মাতৃত্ব মনের খায়েশ মেটে? তার জীবনে গুল্লু আর রাহাত এই দুজন কি, সেটা আর কেউ না জানলেও সে তো জানে। তাই তো রাহাতের সংস্পর্শে কোনো মেয়েকে তার সহ্য হয় না বিন্দুমাত্র। তিথি কিছু বলতে মুখ দিয়ে জোরে শ্বাস ছাড়লো, তারপর থমথমে মুখে বলল, রাহাত, তুমি আমার বাচ্চাটাকে এনে দিয়ে যাও। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আর আমাকে ছাড়া? তিথির মুখ দিয়ে কোনো কিছু বেরোলো না ততক্ষণাৎ। ভেজা আর্দ্রতার রেশ পাওয়া যাচ্ছে চোখ দুটোতে। তার কান্না পাচ্ছে ভীষণ করে। রাহাত আবার বলল, আমাকে ছাড়া থাকা যায় তাই না তিথি? সেদিনও তিথি বাপের বাড়ি থেকে রাহাত আর গুল্লুর কাছে ফেরেনি। আর না ধরলো এরপর থেকে আসা রাহাতের অগণিত ফোন কল। তার নরম সরম মনের অভিমান তীব্র গাঢ় কিনা, মায়া মমতা সব আপাতত গাঙ্গা গাঙ্গে ভাসিয়ে সে শক্ত হয়ে গেড়ে বসেছে বাপের বাড়ি। মায়ের শত বকাঝকা কানে তোলার মতো সময় ইচ্ছা কোনোটাই নেই তার মাঝে। রাহাত এখনো তাকে বলেনি, শোনো তিথি, আমি অফিসের নতুন কর্মচারী মেয়েটির সাথে আর কখনো কথা বলবো না। আর কখনো মেয়েটাকে কাজের সুযোগটাও করব না, সাহায্যটুকুও করব না। প্রয়োজন আমার চাকরি ভেসে যাক, সময় নিয়ে আরেকটা চাকরি ধরে নেব। তিথি সিদ্ধান্ত নিয়েছে এ কথাগুলো যেদিন রাহাত তার কাছে বলবে সেদিন সে ফিরে যাবে খুশি মনে। এর আগে মন পুড়ে ছাই হয়ে গেলেও সে ফিরবে না। তবে সে এর ভিতরে মাঝে মাঝে নিজেকে দেখে নিজেই অবাক হয়েছে কিছুটা। এত পাষাণ কিভাবে, কবে থেকে হলো সে? এত ধৈর্য কবে থেকে এলো তার? তার মানে ওই একটা কথা, যারা বলতো তারা ভুল বলতো না। নারী তার শখের পুরুষের আশেপাশে 100 বছরের পুরনো কোনো মেয়ে কঙ্কালকেও সহ্য করতে পারে না। যদিও তিথি শক্ত গোছের মেয়ে, সহজে ভেঙে পড়া তার ধাঁচে নেই। কিন্তু তা তো আর সন্তান আর নিজের ব্যক্তিগত পুরুষের কাছে খাটে না। তাদের বেলায় তিথি প্রচন্ড দুর্বল, অবলা এক মা এবং নারী। যদিও সন্তানের কাছে তার দুর্বলতা প্রকাশ পেলেও পুরুষটার কাছে দুর্বলতা প্রকাশ করতে চায় না সে, কম্বিত কালেও। তিথি সারাটা দিন আনমনে হয়ে জানালা ঘেঁষে বসে আকাশ দেখতে দেখতে কাটিয়ে দেয়। কখনো কখনো চক্ষু দুটো আর্দ্রতার মাঝে মাখো হয়, জল গড়িয়ে পরে তার কৃষ্ণচূড়ার মতো রক্তিম গাল বেয়ে। ডাগর ডাগর চোখ দুটো ছলছল করে সর্বক্ষণ। বুকটা হাহাকার করে ওঠে গুল্লুকে একবার বুকে চেপে চুমু খেতে। আর আর গুল্লুর বাবা নামক বাজে লোকটার উপর গাঢ় অভিমান তীব্র থেকে তীব্রতর হয়। অমোঘ বিষাদের সুর বেজে ওঠে বুকের গহীনে। ঘন কালো মেঘের ঘনঘটায় আচ্ছন্ন হয়ে থাকে তিথির মনটা। অপেক্ষায় থাকে কখন রাখাত এসে তাকে নিজের প্রশস্ত শান্ত বুকে চেপে মাথায় চুমু খেয়ে বলবে, অনেক হয়েছে তিথি, তোমার কাছে হার মানলাম। এবার চলো ফিরে যাই আমাদের শান্তির নীড়ে। ক্ষিপ্ত মেজাজে বিক্ষিপ্ত হয়ে দুই হাতে মাথা চেপে বসে আছে রাহাত। তার অশান্ত অস্থির
চোখ দুটো গুল্লুর ফুপিয়ে কাঁপতে থাকা অসহায় মুখটার উপর স্থির। বুক দরফর করছে কাল রাত থেকে। না, আসলেই আর নেওয়া যাচ্ছে না এই মুহূর্ত থেকে। তার দেওয়া ১০৯টা কলের একটা কলও রিসিভ করেনি তিথি। কাল রাতে একটু ঘুমায়নি গুল্লু। কাঁদতে কাঁদতে চোখ মুখ অসম্ভব লাল করে ফেলেছে। ফজরের আজানের আগে আগে ঘুমিয়েছে বাচ্চাটা। গুল্লুর সে ঘুম ভেঙেছে দুপুরে। তারপর থেকে কোনো কিছু মুখে দিচ্ছে না। মাকে ছাড়া তার কান্না আর থামবে বলে মনেও হয় না। গুল্লুর সাথে কান্না পাচ্ছে রাহাতেরও। রাহাত দুই হাতে কপাল চেপে ধরে গুল্লুর ফুপাতে থাকা মুখটার দিকে তাকিয়ে যন্ত্রের মতো বলল, শোনো গুল্লু, আমি তোমার মামাকে আজকের পর থেকে আর ভালোবাসি না। তোমার মামের কথা অনুযায়ী তোমার জন্য নতুন মাম নিয়ে আসবো। কাঁদবে না গুল্লু। তোমার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। বাপ বেটা দুজনে মিলে কাঁদলে কে কাকে সামলাবে বলো তো? গুল্লুর কান্নার আওয়াজ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়। কানে হাত না চেপে রাহাত গুল্লুর কান্না দেখে যাচ্ছে। তার এই মুহূর্তে কি করা উচিত? না বাচ্চাটা খাবার মুখে তুলছে, আর না শান্ত হচ্ছে। এভাবে তো ফেলে রাখা সম্ভব না। তিথি এই কদিনে অসম্ভব পাষাণ হয়েছে। পাষাণ না হলে কোনো মায়ের পক্ষে সম্ভব না এতদিন কোলের বাচ্চা ফেলে দূরে থাকা। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে এত কিছু হওয়া কি স্বাভাবিক? নাকি এই ব্যাপারটা কেবল রাহাতের কাছেই সামান্য মনে হচ্ছে? তিথি রাহাতকে নিয়ে সব দিক থেকে এক ধাপ এগিয়ে গিয়ে বসে থাকে। যেমন রাহাতের একটা কলেজ জীবনের ভালো মেয়ে ফ্রেন্ড ছিল, যার সাথে মাঝে মাঝে কথা হতো তার। কিন্তু তিথির কারণে এখন তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ। তিথিকে এসব বিষয় নিয়ে রাগাতে চায় না, তাই মেনে নিয়েছে। কারণ তিথি জানে না, তিথির চেয়েও বেশি রাহাত তিথিকে ভালোবাসে। কিন্তু এখনকার ব্যাপারটা তার ছোট্ট সংসারের পথে নিয়ে। এ জবটা তার ইনকামের মাধ্যম। এ জবটা থেকে তার ছোট্ট চুরি সংসারটা আমাদের চলে যায়। এটা তার জীবন চলার অর্থ নিয়ে সম্পৃক্ত। অবশ্য সে জ্যোতিকে আস্তে ধীরে বুঝিয়ে বলতো, তাকে নিয়ে কাজ হয়ে যেত। গুল্লুর কান্নার আওয়াজ বাড়তেই রাহাত অসহায় হয়ে বলল, গুল্লু ভালো ছেলে, কেঁদো না প্লিজ। পাপ্পা নিজেই অসহায় এখন। খেয়ে নাও, তারপর বেরোবো আমরা। গুল্লু হেঁচকি তুলে ঠোঁট ফুলিয়ে বলল, মামতে নিয়ে আসো পাপ্পা, মাম যাবই। প্লিজ পাপ্পা, মাম যাবই। তার আগে তোমাকে খেয়ে নিতে হবে তো পাপা, তারপর আমরা মামের কাছে যাব, ঠিক আছে? গুল্লো ঠোঁট ভেঙে আবার কেঁদে ফেললো। খানিক বাদে পেটের খিদে বাড়ায় হার মেনে নেয় সে। রাহাত ছেলেকে খাওয়াতে খাওয়াতে স্বস্তির শ্বাস ফেলে। অনেকক্ষণ পর শুষ্ক চিত্রে একটু পানির ছিটে ফোঁটা পড়ছে। গুল্লুকে খাওয়ানোর এক ফাঁকে রাহাত তার ঘনিষ্ঠ বন্ধু তানজিবকে কল লাগালো। রিং হওয়ার কিছু মুহূর্ত পর রিসিভ হতে বলল, তানজিন শোন, তোর হেল্প দরকার। ওপাশ হতে তানজিবের ইচ্ছাসিত গলা ভেসেল, হ্যাঁ বল, শুনছি। সর্বোচ্চ চেষ্টাটাই করবো দোস্ত। আমার একটা ভালো চাকরি লাগবে। ১৫ দিন সময় নিয়ে খুঁজে দিতে পারলে ভালো হয়। কি সমস্যা, হুট করে আবার চাকরি কেন? আগেরটা কি হয়েছে? ওটা কি ভালো ছিল না? ওটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে, চলছে না আর কি। তুই পারবি খুঁজে দিতে, না হয় আমার দেখতে হবে। তোর ভাগ্য ভালো রে রাহাতে, আমার কোম্পানিতে উচ্চ পদে লোক নিচ্ছে। পরশু সকাল ১০টায় ইন্টারভিউ দিতে চলে আয়। আমার অফিস তো জানিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, ধন্যবাদ ভাই। ফোন রেখে রাহাত চিন্তামুক্ত হলো আপাতত। ৩ মাস আয়েশে কাটানোর মতো অর্থ জমা আছে তার। ততদিনে ভালো চাকরি কপালে জুটে যাবে ইনশাল্লাহ। আল্লাহ অবশ্যই তার বান্দাকে পথে বসিয়ে দিবেন না। রাহাতের মনে এটুকু পূর্ণ আশা আছে রবের উপর। তবে তিথি নামের মেয়েটির উপর হতে রাগের স্ফুলিঙ্গ কমল না এক ফোঁটাও। দাঁতের দাঁত পিষে বিড়বিড় করলো সে। গুল্লুকে খাওয়ানো শেষ করে কাপড় পাল্টে পরিষ্কার করে দিল। তারপর নিজেও ফ্রেশ হয়ে পোশাক পাল্টালো। গুল্লুর কান্না থেমেছে এখন। শান্ত চোখে তাকিয়েছে বাবার মুখে। নতুন কাপড় পরায় খুশি দেখাচ্ছে তাকে। উৎসুক হয়ে বলল, পাপ্পা, মাম কাছে যাচ্ছি। ইয়েস পাপ্পা। তবে তোমার নতুন মাম আসবে একটা। পুরনো মামকে সারা জীবনের জন্য তোমার নানুর বাড়িতে পাঠিয়ে দিবে আমার পাপ্পা। বুঝেছো গুল্লু? শক্ত হতে হবে তোমাকে। বলল, বাবার এত ভারী কথা বুঝলো না। সে ঠোঁট ফুলিয়ে অপেক্ষায় আছে কখন বাবা তাকে নিয়ে বেরোবে।
কখন সে মামের বুকে মুখ চেপে লেপ্টে থাকবে। রাহাত ছেলেকে নিয়ে বেরোলো। হাত ঘড়িতে দেখলো এখন বিকেল 3:30 ঘরে। রাস্তায় এসে একটা রিক্সা ধরে একটা টিন শেড বাড়ির সামনে এসে থামলো তারা। রাহাতের এক হাতে গুল্লো, অন্য হাতে কিছু ফ্রুটস ভর্তি কালো পলিথিন। শ্বশুর বাড়িতে খালি হাতে আসা বেমানান। প্রবেশ পথ দিয়ে হেঁটে বাড়ি ঢুকতেই তার শান্ত শীতল চোখ দুটোতে ভর করলো আক্রোশের ছোঁয়া। অশান্ত হয়ে উঠল মন। বারান্দার সোফায় বসে আছে একটা ছেলে, তার মনোযোগ ধরে রাখা মোবাইল ফোনের স্ক্রিনে। রাহাতকে এখনো চোখে পড়েনি। রাহাত কিছু একটা ভাবলো, খুব করে ভাবলো। তার রাগ বাড়ছে ধীরে ধীরে। অদৃশ্য কিছু একটা চেপে বসেছে বুকে। গলা ঝাড়লো রাহাত। শাশুড়ি মাকে দেখে ইসলাম হেসে ভদ্রতা বজায় রেখে সালাম জানালো। মহিলা তাড়াহুড়ো করে এগিয়ে এসে সালাম দিলেন। তারপর নাতনিকে কোলে তুলে নিয়ে বললেন, আরে তুমি আসবে একটু বলবে না বাবা? আমাকে তিথিও তো জানায়নি একটু। মেয়েটার উদাসীনতা দেখে বিরক্তি ধরে যায়। বসো তুমি, আমি ওকে একটা ডাক দিয়ে আসি। রাহাত বসলো। সামনে সোফায় বসা ছেলেটা তিথির চাচাতো ভাই। এককালে তিথিকে পছন্দ করত, প্রস্তাবও দিয়েছিল। তিথির চাচি মেনে নেয়নি বিধায় ঝগড়া হয়েছিল নাকি ভীষণ। এছাড়া আর কিছু জানে না সে। ছেলেটার নাম মুহিব। চাকরি সূত্রে বরিশাল থাকে বছরের বেশিরভাগ সময়। ছুটি পেয়ে আজকে এসেছে বাড়িতে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন জানতে পেরেছে তিথি এসেছে, তখন ছুটে এসেছে কথা বলতে। তিথির বিয়ের পর থেকে সে বোন হিসাবে কথা বলে তিথির সাথে, তবে সেটা মানতে পারে না রাহাত। তিথি অবশ্য রাহাতের কথা ভেবে দু একটা কথা বলে সম্পূর্ণ এড়িয়ে চলে। যতই হোক, কারো মন পড়া যায় না, বোঝা যায় না ভিতরের অবস্থা, অথবা কল্পনা জল্পনা হতে পারে আগের অনুভূতি থেকে গেছে কোথাও একটা। তিথির ঘরে হুট করে বাচ্চার আওয়াজে চমকালো ভীষণ করে। রুমের দরজার পর্দা সরিয়ে গুল্লুকে ছুটে আসতে দেখে যার পরাণী অবাক, একই সাথে আনন্দিত সে। তখনও তার গালে চোখের পানি শুকনো দাগ স্পষ্ট। গুল্লুকে দেখে তার ঠোঁট জোড়া চেপে বসেছে। গুল্লু এতদিন পর তার মাম্মামকে দেখে তাল হারিয়েছে। এলোমেলো পায়ে ছুটে এসে মিশে গেল মায়ের বুকে। খিলখিল করে হাসছে বাচ্চাটা। গুল্লুর সেই হাসির আওয়াজ পুরো রুম ছন্দিত হয়ে বারান্দা পর্যন্ত পৌঁছে গেল নির্দ্বিধায় নিমেষে। গুল্লুর হাসির ধ্বনিতে বুকের ভার অনেকটা কমে গিয়েছে রাহাতের। চোখ বুজে ক্ষুদ্র শ্বাস ফেলল সে। পুনরায় থমথমে মুখে কথা এগুলো মুহিবের সাথে। মুহিব ভদ্রতার সহিত মৃদু হেসে কথা বলছে প্রেয়সীর স্বামীর সাথে। মুছে ফেলতে চাই সে সবকিছুই। সর্বোচ্চ চেষ্টা করেও তো এত বছরে পুরোপুরি মুছে ফেলতে পারেনি, সেটা তার ব্যর্থতা। তা মুহিব মানে। মাম, মাম, গুলো আসে গেছি। গুলোকে বেশি বেশি আদল দাও। গুলো কেঁদেছি। তিথি গুল্লুকে বুকে চেপে মাথায় ঠোঁট চেপে রেখেছে। এতদিন পর গুল্লুকে কাছে পেয়ে হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তার। গুল্লু চুপচাপ মায়ের বুকে মাথা ফেলে কেমন শান্ত হয়ে পড়ে আছে। তিথির কান্না পেল দম বন্ধ হয়ে। এতদিন এ বাচ্চাটাকে ছাড়া সে দূরে ছিল। মা ভুল বলে না, তার মন সত্যিই কঠোর, পাষাণ আর নির্দয় হয়ে গিয়েছে অল্প কদিনেই। তিথি মাথা ঝুঁকিয়ে ফিসফিসে অত্যন্ত নরম গলায় বলল, গুল্লু কি বেশি কেঁদেছিল মামের জন্য? গুল্লু মাথা তুলে তাকালো মায়ের সুন্দর মুখটাতে। বাচ্চাময় কোমল হাত দুটো বাড়িয়ে মায়ের গাল আঁকড়ে ধরল। এটা সে বাবা মা দুজনের ক্ষেত্রেই করে। ফুলো ফুলো গোলাপ বর্ণের ঠোঁট দুটো নেড়ে বলল, গুল্লু বেশি বেশি কেঁদেছি। পাপা বলে নুন মাম আসিবি গুল্লুর। মাম, গুল্লুর মাম আসে না। নুন মাম লাগিবে না, পাপাকে বুনে দাও। গুল্লু কথা শেষ করে আবারও তিথির বুকে মাথা ফেলে শান্ত হয়ে গেল। দুই হাতে আঁকড়ে ধরেছে তিথির দুই পাশ। তিথির শ্বাস প্রশ্বাস এর তালে তালে বুকে লেগে থাকা গুল্লুর মাথা দুলছে। তিথি সরুব্র জোড়া কুঁচকেল। কৌতূহল মিশ্রিত গলায় বলল, গুল্লু, তোমার পাপা বলেছে কথা? গুল্লু উপর নিচ মাথা নেড়ে বোঝালো, হ্যাঁ, পাপাই বলেছে কথা। বেশ খানিকটা পর রাহাত এলো তিথির রুমে। দেখলো গুল্লু বিছানায় ঘুমে বিভোর। পাশেই বসে তিথি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যত্ন সহকারে। নিষ্পলক তাকিয়ে আছে গুল্লুর পবিত্রতম মুখে। রাহাতকে চোখে পড়তেই মুখ ফিরিয়ে নিল। উঠে পড়ে উঠল।
গুল্লুর কাছ থেকে ধীরে ধীরে। রাহাত চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছু সময়। তিথি যখন দেখলো রাহাত চুপচাপ দাঁড়িয়ে আছে শটান হয়ে, তখন সে মুখ খুললো। এসেছো কেন গুল্লুকে নতুন মা এনে না দিয়ে? রাহাত এগিয়ে এসে তিথির গা ছুঁয়ে ছুঁই করে দাঁড়ালো। পাশেই খিকরি দিয়ে দূরে একটা বড় দিঘি দেখা যাচ্ছে। দিঘির আশপাশ প্রকৃতিতে ঘেরা, সরু লম্বা লম্বা গাছগাছালি দাঁড়িয়ে আছে নিজেদের জায়গা আঁকড়ে ধরে। রাহাত ওদিকে মনোযোগ দিয়ে বলল, গুল্লুর মা কয়টা লাগবে? একটাতে হচ্ছে না? তিথি রাহাতকে আর চোখে কয়েকবার দেখে নিল, তার দিকে তাকাচ্ছেই না। পণ করেছে তাকে দেখবে না বলে। তিথির ভীষণ অভিমানী গলা, ও মেয়েটাকে বলে দিয়েছো তাহলে? না, বলিনি। মুহূর্তে তিথির রাগ বাড়লো হই হই করে। রাহাতের কাছ থেকে ছিটকে দূরে সরে পড়ে চেঁচিয়ে উঠল, তাহলে এসেছো কেন? হ্যাঁ, কেন এসেছো? ডিভোর্স দাও আমাকে। এখনই ডিভোর্স দিবে তুমি রাহাত? তুমি আমাকে এখন একটু ভালোবাসো না রাহাত, তা আমি বুঝে গিয়েছি। বলতে বলতে প্যাচ প্যাচ গলায় কেঁদে ফেলল তিথি। অতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছে সে। শান্ত চোখে রাহাত চুপচাপ দেখলো তাকে। তিথির কান্না থেমে চুপ হয়ে আসতেই ধীর গলায় বলল, হয়েছে? কান্না শেষ নাকি আরো বাকি আছে? থাকলে শেষ করো, আমারও কিছু বলার আছে। তিথি পুনরায় প্যাচপ্যাচে গলায় কাঁপতে কাঁপতে বলল, ডিভোর্স দিবে তুমি আমাকে? দাও, এক্ষুনি দাও। এবার আর রাগ চেপে রাখতে পারলো না রাহাত। তিথির বাম গালে তার হাতের চর বসে গেল। প্রচন্ড জোরে ধমকে উঠল সে, ডিভোর্স দিতে পারবে তুমি আমাকে? দিতে পারবে? এই মুখ খুলো। চুপ থাকলে যে গাল অব্যাহত আছে, তাও থাকবে না ইতর মেয়ে। জ্বালিয়ে মেরেছ অনেকদিন। মুহূর্তে তিথির কান্না বন্ধ হয়ে গেছে পুরোপুরি। প্রসারিত নেত্রদ্বয় দ্বারা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে অন্য এক রাহাতকে, যার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে ক্রোধে। আক্রোশ ঝরে পড়ছে মুখ চুয়ে চুয়ে। সে কেবল পাথরের মতো জমে থ হয়ে তাকিয়ে দেখলো। এমন রাহাতকে সে কখনো দেখেনি, এই প্রথম। রাহাত তার চুপ থাকাকে আরো বিরক্তির চোখে দেখলো। তোমার লজ্জা করছে না তিথি? এত সুন্দর গোছানো একটা সংসারে এত নিচু একটা শব্দ দ্বারা পুরো সংসারটাকে অপমান করতে, তাও সামান্য একটা বিষয়কে পেঁচিয়ে। এই মেয়ে, জবাব দাও। তুমি মুখ দিয়ে যা বের করেছো, আদৌ কখনো তা পারবে? হয়তো পারবে, না হলে এমনি এমনি এত নিচু একটা কথা মুখে আনতে না। আমি তো পারবো না, তাই আমার এত রাগ হচ্ছে। কথা শেষ করে মুখ ফিরিয়ে নিল রাহাত। গা কাঁপছে তার। এখানে আসার আগেও কখনো এমন কিছু তার মাথার আশেপাশেও আসেনি, আসার কথাও না। কি অদ্ভুত! তিনি চুপচাপ লোকটাকে দেখতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে ঝরঝর করে কেঁদে ফেললো। কান্নার তোপে গা কাঁপছে তার। চমকে তাকালো রাহাত। মেয়েটা আবার কাছে। চোখ ফুঁড়ে জল গড়িয়ে পড়ছে ফর্সা রক্তিম বদনে। চোখের বড় বড় পাপড়ি জলের সাথে লিপটে আছে। ঠোঁট দুটো চেপে রাখা, মাথা নত। এগিয়ে এলো রাহাত, দুই হাতে মেয়েটাকে বুকের সাথে চেপে চোখ বুজে ফেললো। তিথি কাঁদতে কাঁদতে ধমকে উঠলো আবারও, তুমি আমাকে ধরবে না? তুমি আমাকে সামান্য একটা মেয়ের জন্য মেরেছো, আমি তোমাকে মাফ করব না। তিথির সব কথাই এলোমেলো। রাহাত বিছানায় বসে উরুর উপর বসালো তিথিকে। দুহাতে কোমরে বেষ্টনী গড়ে বুকের সাথে চেপে ধরে চাপা স্বরে বলল, আমি চাকরি ছেড়ে দিয়েছি একেবারে তিথি, এবার শান্ত হও। তুমি আর গুল্লু আমার জীবনে সবার আগে। শান্ত হও তিথি। আর জ্বালাবে না আমাকে, অনেক বেশি জ্বালিয়ে ফেলেছো, শান্তি দাও। তিথি একেবারে চুপ হয়ে গেছে। হুট করেই মাথা তুলে বলল, চাকরি ছেড়েছো কেন? যাতে আর কখনোই মেয়ের সামনে পড়তে না হয়। তোমার আর গুল্লুর কথা জানার পরও যদি ডিস্টার্ব করে। এখন চাকরি কোথায় পাবে আবার? পরশু একটাতে ইন্টারভিউ দিতে যাব। চিন্তা করো না, আল্লাহ নিরাশ করবেন না তার বান্দাকে। তিনি পুরোপুরি শান্ত হয়ে এসেছে। একটু রাগ নেই তার ভিতর এখন। প্রজাপতি উঠছে পেটের ভিতর। এখন সে ভীষণ খুশি। আর ভয় পেতে হবে না তাকে। নিজেও রাহাতের বুকের কাছে শার্টখানা এক হাতের মুঠোয় আঁকড়ে নিল। অন্য হাত তার বাগালে সেখানে জ্বলছে। রাহাত দেখলো তিথিকে। তাকে শান্ত হতে দেখে একটা শান্তির দীর্ঘশ্বাস নির্গত করলো। তিথির বাগাল থেকে হাত সরিয়ে টকটকে লালের আবরণ
ছড়ানো গালে কিছুক্ষণ আঙ্গুল বুলালো সযত্নে। নিজের উপর কেমন রাগ হলো। রাগটা কন্ট্রোলে রাখতে পারেনি সে। যেখানে নরম আদর মানায় সেখানে যন্ত্রণা দেওয়া মানায়। এরপর মাথা ঝুঁকিয়ে জোরসে একটা চুমু এঁকে দিল। জিভ বুলিয়ে শোষণ করে নিতে চাইল যেন তিথির যন্ত্রণাটুকু। রাহাতের এমন কাণ্ডে তিথি হেসে ফেলল ঠিক করে। হেসেই বলে ফেলল, ঘা করে আবার মলম লাগাচ্ছ? রাহাত মাথা তুলে মুখ খুলল ধীরে স্থিরে। তিথি, তুমি তো অনেক বেশি বুঝদার মেয়ে। এমন বাচ্চামো কিভাবে করতে পারলে? এর দ্বারা তো প্রমাণ হয় না তিথি আসলে বুঝদার জ্ঞানী একটা মেয়ে, বরং তুমি যা করেছো তার দ্বারা প্রমাণ হয় তিথি আস্ত এক বোকার গাট্টি গর্দভ। এমন কেউ করে? আমার কথা না হয় বাদই দিলাম, কোলের বাচ্চা ফেলে কেউ 6 দিন বাপের বাড়ি থেকে যেতে পারে। কিভাবে পেরেছো? তুমি বোধহয় আজকাল শক্ত কঠোর মনের অধিকারী হয়ে যাচ্ছ। কে জানে, হতে পারে আরেকদিন তুচ্ছ একটা বিষয় তুলে আমাকে ছেড়ে যাবে। তোমার কাছে এটা তুচ্ছ মনে হলেও আমার কাছে আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ের ঘেঁষাঘেঁষি করতে চাওয়ার ব্যাপারটাকে আমার মাইন্ড এভারেস্টের মতো বৃহৎ সিরিয়াস মনে হয়। তিথি, এখানে ঘেঁষাঘেঁষির মতো কিছু হয়নি। তুমি একটু বেশিই বুঝে ফেলে। হয়নি কারণ আমি সেই সুযোগ দেইনি। তাছাড়া তুমি মেয়েটার পক্ষপাতিত্ব করেছো কেন? ভালো লেগেছিল তাই না? এসেছো কেন তাহলে? বিয়ে করে একেবারে সংসার করে নিতে। রাহাত ঝাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নিল তিথিকে। ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলল, আমি এই তিথিকে ছাড়া ডন মাহারাম কোনো মেয়েকে চোখে দেখি না। তাদের বেলায় চোখে অন্ধ আমার। সংসার করা সে তো অনেক দূরের কথা। এবার বাড়ি যাবে, ব্যাগ গুছিয়ে ওঠো। তিথি রাহাতকে কাঁধ থেকে সরিয়ে বলল, তোমার মোবাইলটা দাও। রাহাত তিথির হাতে তার মোবাইল দিতেই সে হোয়াটসঅ্যাপে গেল। সেখানে মেয়েটার সাথে অ্যাড আছে রাহাতের। মেয়েটা রাহাতকে হোয়াটসঅ্যাপে অগণিত ফোন কল দিত, সাথে অসংখ্য মেসেজ আসেন আনছিন অবস্থায়। রাহাতের চাকরি ছাড়ার খবর পেয়ে দিয়েছে সব। তিনি মেয়েটার ইনবক্সে ঢুকে টাইপ করলো, যুথি তোর উপর মূর্তি। রাহাত তিথির এমন পাগলামি হা হয়ে দেখলো। মেয়েটাকে পাগল হয়ে গেছে। তিথির কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়ার আগে তিথি মেসেজটা ডিলিট ফর মি করে দিল, তারপর বলল, সেদিনে রাহাত তিথিকে নিয়ে বাড়ি ফিরে এলো। তিথি এখন মহা খুশি। সব টেনশন হাওয়া হয়ে গেছে তার। তিথির সংসার চলছে শান্তির হাওয়া বয়ে বয়ে। মাঝে আর একটা খুশির সংবাদ পেয়েছে তারা। তিনি রাতে ঘুমোতে গিয়ে রাহাতের গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে মিটমিটিয়ে হেসে বলল, আরেকটা গুল্লুর বোন আসতে চলেছে আমাদের মাঝে। কংগ্রাচুলেশনস রাহাত, তুমি আবার বাবা হবে। রাহাত তিথির উত্তরে হাত চেপে অবাক হয়ে বলল, তুমি কি করে জানো গুল্লুর ভাই নাকি বোন হবে? তিথি আনন্দিত গলায় গদগদে হয়ে জানালো, আমার যেটা বেশি মনে হচ্ছে সেটাই বললাম। এবার বাকিটা আমাদের রবি ভালো জানেন। মেয়ে হচ্ছে ঘরের আলো। এবার একটা আসলেই ভালো হয়। রাহাত তার উপর ঝুঁকে নাকে নাক ঘষে জানালো, হ্যাঁ অবশ্যই। এবার আরেকটা তিথির মেয়ে আলো আসুক, যার নাম হবে আলো। সমাপ্ত গল্প। এটা তিথির সংসার লেখার ইভরা মেহরাজ।